বাংলাদেশটা তো আবহমান কাল থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা অনেক মানুষই যাদের বাড়ির চারিদিকে, একথা আমি বলেছিও বিভিন্ন মণ্ডপে পূজা দেখতে গিয়ে, যে আমরা বড় হয়েছি একসাথে, হিন্দু মুসলমান একসাথে, পূজা পার্বণ উৎসব পারিবারিক অনেক কিছুই। তো বাংলাদেশের মানুষ কখনো সম্প্রদায়গত সহিংসতায় বিশ্বাস করে না। অনেক ক্ষেত্রেই রাজনীতি এর মধ্যে ঢুকে অপরাজনীতি, স্যাবোটাইজ, নানান সময় নানান ধরনের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কৃত্রিম পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে, সম্প্রদায়গত দাঙ্গা লাগাবার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় ছিল। মাসুদ ভাই যেটা বলল যে এবারের যে পূজাটা হলো, আমরাও উৎকণ্ঠিত ছিলাম কোথায় নাকি ঘটনা ঘটে যায়। আপনি খেয়াল করবেন 5 তারিখের পরে বাংলাদেশে অনেক মানুষ এরকম একটা বিধ্বস্ত বাস্তবতার পরে, ফ্যাসিবাদের জগদ্দল পাথর উৎপাটনের পরে বাংলাদেশের অনেক সনাতন সম্প্রদায়ের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির মসজিদ, এগুলো কিন্তু রাজনৈতিক কর্মীরা পাহারাও দিয়েছে। এটাতে ইতিবাচক দিক। আমি নিজে এবার প্রায় 1/2 বেশি মন্দিরে গিয়েছি 3 দিনে। আমাদের নেতাকর্মীরা বাকি, আমাদের যে নির্বাচনী এলাকায় 138টি মণ্ডপ, তো প্রত্যেকটা মণ্ডপে কোনো মণ্ডপেই কোনো অপ্রীতিকর কোনো কিছু হয়নি। আমরা গিয়েছি, হয় কি আসলে নির্বাচন যখন হয়, নির্বাচনকে অনেকে নেতিবাচকভাবে দেখে, প্রতিশ্রুতি এটা সেটা। তবে এটা ঠিক দায়বদ্ধতা তো তৈরি হয় নির্বাচনকে কেন্দ্র করে। প্রার্থী যারা থাকে, রাজনৈতিক দল যারা থাকে, সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্যতার যে ব্যাপার থাকে, তো সেটা তো বলেনি। এবং এই সব ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলে যদি নির্বাচন হয়, সেই তার ফলও আপনি পাবেন। সেই প্রেক্ষাপটে আমি দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এটা ঠিক মাসুদ কামাল ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ মনে করে তাদের এটা রিজার্ভ ভোট। হ্যাঁ, এবং হিন্দুদেরও এরকম ধারণা দেওয়া হয় সনাতন সম্প্রদায়ের যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে, ভিন্ন কোনো দল ক্ষমতায় আসলে মনে হয় বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না। আপনি যখন তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে যাচ্ছেন, আপনার কি মনে হয় যে সেই মানসিকতায় পরিবর্তন আসছে? নিশ্চয়ই পরিবর্তন। যেভাবে উৎসবের মধ্য দিয়ে পূজা হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনারও খবর আমরা পাইনি এবার। তো চমৎকার একটা বাস্তবতা এই গভর্নমেন্টের। আমি বলছি আস্থার জায়গা থেকে, যে ভোটাররা আপনাদের উপর, হিন্দু ধর্মাবলম্বী যারা ভোটার, তারা আপনাদের উপর আস্থা রাখতে পারছে বলে মনে করেন? সেটা তো এখনই বলা যাবে না কার মধ্যে কি আছে। তবে আমরা নেতিবাচক কোনো কিছু পাইনি। আমরা যেখানে গিয়েছি তারা আমাদেরকে সাদরেই গ্রহণ করেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে বা আপনার উপরে কেউ যদি অন্যায় জুলুম করে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। টুকটাক ঘটনা ঘটেনি সেটাও না, সেগুলোও আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু এরকম ঘটনাও আছে এবং তারা আশ্বস্ত হয়েছে। প্রত্যেকটা অপরাধেরই শাস্তি বিধান করা আছে আমাদের যে প্রচলিত আইন, সেই আইনের মধ্যে। সেই আইন অনুযায়ী করব। আমরা তো শরিয়া বলিনি, আমরা প্রচলিত আইনের উপর বিশ্বাস রাখি এবং আইনের প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ব্যত্যয় হয়, ভুল হয় আমাদের এখানে, যে কারণে অনেকে ফাঁক ফোকরের মধ্য দিয়ে চলে যায়। এবং আমাদের আইনে এটাও আছে যে 10 জন অপরাধীও যদি মুক্তি পেয়ে যায়, কিন্তু একজন নিরপরাধ মানুষ যাতে শাস্তির আওতায় না আসে, সেটাও নিশ্চিত করা দায়িত্ব আছে। সেজন্য ফাঁকফোকর দিয়ে অনেকে হয়তো। কিন্তু আমরা অতীতে দেখেছি যে আইন থাকা সত্ত্বেও মানুষ ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। এই আইনটা আপনি নিশ্চিত করবেন কি করে যে একজন মানুষ সুবিচার পাচ্ছে, সেটা নিশ্চিত করবেন কি করে? না, সেটা আমাদের এখানে যে বাস্তবতা আছে, ঠিকই আপনি যেটা বলেছেন যে অনেক অপরাধী খালাস পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, নিরপরাধ মানুষও সাজার আওতায়। সেই জন্যে এই আইনের যারা প্রয়োগ করবেন, এখানে তাদের ত্রুটি থাকে, ব্যবস্থার ত্রুটি থাকে, বা যারা অপরাধ করে থাকেন তাদেরও চতুরতা থাকে, এই সব মিলিয়ে এই আইনটাকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, কীভাবে আরও আধুনিক করা যায়, এবং আইন যারা প্রয়োগ করেন তাদের আন্তরিকতা কীভাবে নিশ্চিত করা যায়, জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো আমলে আনবার ব্যাপার আছে। পৃথিবীর সব দেশেই এটা হয়ে থাকে যে অপরাধীরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে চলে যায়। যান্ত্রিক যুগে, কৌশলের যুগে কোনো আইনি বা কোনো প্রযুক্তি একেবারে অপরাধ নির্মূল করতে পারে এমন না। এখন তো অনেক বিষয় হয়েছে, এখন সিসি ক্যামেরা হয়েছে, তারপরে আপনার অনেক যারা আইন প্রয়োগ করেন তাদের প্রযুক্তির অনেক সুযোগ আছে। সেই বিষয়গুলো ব্যবহার করে অনেক ক্ষেত্রেই নিশ্চিত করা সম্ভব, বেশিরভাগ ক্ষেত্রেই নিশ্চিত করা সম্ভব। এই ব্যবস্থার মধ্যেই তো আমরা আসছি। তো ভাই যেটা বললেন যে জামাত ইসলাম ছিল ডানপন্থী রাজনৈতিক দল, এখন মধ্যপন্থী রাজনৈতিক দলের দিকে অগ্রসর হচ্ছে বা হয়েছে, যেটা বললেন, এই জায়গাটা হলো প্রশ্ন যে তাহলে জামাতে ইসলাম যে শব্দটা, ইসলাম শব্দটা এখন তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, এটা একটা প্রশ্ন বটে। কিন্তু আর একটা প্রশ্ন আমার কাছে ভাইয়ের যে বক্তব্য, আপনার যে প্রশ্ন,
গোটাটাই একটা ধূম্রজাল বা একটা অস্পষ্টতা আমার কাছে মনে হচ্ছে। বলা হচ্ছে যে চুরির জন্যে, অপরাধের জন্য যদি চুরি করে, অভাবের জন্যে, তাহলে তাকে মোটিভেট করতে হবে, এখনই হাত টাত কাটার প্রশ্ন আসবে না। কিন্তু যার অভাব নাই সে যদি চুরি করে, সেই বিষয়টা আপনারা নির্বাচনী ইশতেহারে বলেন যে বিনা অভাবের কারণেও যদি কেউ চুরি করে, সে হোক আমলা, সরকারি কর্মকর্তা, তাদের হাতটা কাটবেন কি কাটবেন না। এই জায়গাটা কিন্তু নাগরিকরা, মানুষ জানতে চায় অনেকভাবে। অথবা মদ, যেটা আমাদের এখানে ইসলামী শরিয়ার কথা বলছেন। আবার ভাইয়ের একটা কথা বলছেন, এটা অসতর্কবশত বলছেন কিনা আমি জানি না, যে শরিয়ার যে ভালো দিকগুলা, শরিয়ার ভালো আর খারাপ তো নাই, শরিয়া তো শরিয়াই, তার মধ্যে যদি আপনি খারাপ বলেন এইটাও আপনার ইমান থাকবে কিনা আমি জানি না। ইসলামী যে আইন বা শরিয়া যে আইন, শরিয়ার আইনের একটু ব্যত্যয় হওয়ারও কোনো সুযোগ নাই। শরিয়া আইন তো শরিয়া আইনই। তো এই জিনিসগুলো আমরা আল্লাহর আইন চাই বা সৎলোকের শাসন চাই, এই যে আল্লাহর যে আইন আপনি যেই স্লোগান দিচ্ছেন, এটাই তো শরিয়া। এবং এই আইনটা তো আমার পছন্দের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, টোটালি ডিফারেন্ট। তো সেই জন্য একটা মারাত্মক ধূম্রজাল বা স্পষ্টতা তাদের এখানে আছে। এই বিষয়গুলো নিয়ে আমিও স্যাটিসফাইড না, বা যত কথা এই পর্যন্ত শুনছি জামাতের নেতাদের, এই বিষয়গুলো আমার মনে হয় একটু পরিষ্কার করবার ব্যাপার, যে অনেক জায়গায় আমাদের মোটামুটি নির্ধারণ করাই আছে, মোটামুটি অনেক জায়গায় কি গ্রিন সিগন্যাল অলরেডি দেয়া হয়েছে? গ্রিন সিগন্যাল দেওয়া না হলেও বোঝা যায় যে কে কোথায়। বিগত দিনে অনেকে সিনিয়র এমপি আছেন, তারা কাজ করছেন, মোটামুটি বোঝাই যাচ্ছে এরকম 100, 150, 200 আসনে প্রায় আছে। এর বাইরে যেগুলো আছে, হয়তো জোটগতভাবে নির্বাচন হইলে তাদেরকে এনগেজমেন্ট করা বা তাদেরকে প্রোভাইড করা, এই বিষয়গুলো আছে। তো আমি যতটুকু শুনেছি, সালাউদ্দিন সাহেব কালকে বলছে যে দ্রুততম সময়ে আমাদের কিছু প্রার্থীকে বা একটা অংশকে আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দেব মোটামুটি পার্টির পক্ষ থেকে, এবং সেটা শিডিউল ঘোষণার পরে চূড়ান্ত করা হবে। ওকে, কিন্তু অনেকে বলছেন যে আপনি যেমনটি বললেন যে দীর্ঘদিন নির্বাচন হয়নি এবং সে কারণে অনেক ত্যাগী নেতা আছে যারা নির্বাচন করতে চাইবে। এই জায়গাটি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, যেহেতু আপনাদের অনেক প্রার্থী আছে? আশঙ্কা হচ্ছে যে সংঘর্ষ লেগে যেতে পারে এবং অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তো দাঁড়াইতেই পারে, এটা ঠিকই আছে। কিন্তু আমি মনে করি না এইবার যে এইভাবে কোনো সংঘর্ষ বিশৃঙ্খলা বিচ্ছিন্নভাবে হতেও পারে, হবে না একেবারে নিশ্চয় করে বলা যায় না। তবে আমাদের অধিকাংশ আসনে মোটামুটি তো সেট করাই, আমি যতটুকু দেখি বা বুঝি, যে কারা নির্বাচন করবেন, কারা করেছেন সেরকম। এবং এর বাইরেও কাজ করা হচ্ছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করছেন, স্ট্যান্ডিং কমিটি কাজ করছেন, এইগুলা প্যাচ আপ করার জন্যে বা সেট করার জন্যে অনেক কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আরও আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং মোটামুটি সেটেলমেন্ট প্রায় 200 সিটে মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে গেছে। বাকি যে সিটগুলো সেগুলো রাখা হয়েছে, যদি জোটগত কোনো নির্বাচন হয় বা কন্ট্রোভার্সি আছে। 200 আসনে সেটেলমেন্ট হয়ে গেছে, প্রায় আমি যতটুকু বুঝি। হ্যাঁ, ওকে।